কাজ শুরু করলো বিএসএফ। বিজেপি লাগাতার ভাবে এই পুশব্যাক এবং কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে বিএসএফ এর বিপক্ষে একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছিল। প্রাথমিকভাবে ভারত বুঝতে পারছিল না যে এই সমস্যার সমাধানটা কিভাবে করা সম্ভব, কারণ বিজেপি অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের সাধারণ মানুষকে বিএসএফ কে বাধা দেওয়ার কাজে ব্যবহার করছিল। কালকে শিলিগুড়ি করিডোরের কাছে বিএসএফ যখন কাঁটাতার দেয় তখন বাংলাদেশিদের পক্ষ থেকে ইট ছোড়া হয়, কিংবা কখনো কখনো আমরা দেখছি যে ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ এর দিকে লক্ষ্য করে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা বাংলাদেশিদের পক্ষ থেকে করা হচ্ছে। এবং আমরা কিন্তু খুব সহজেই বুঝে যাই এর পিছনে আছে বর্ডার গার্ড অফ বাংলাদেশের রণকৌশল। তারা যেন তেন প্রকারে এই সীমান্তে কাঁটাতার দেওয়ার বিষয়টিকে আটকানোর চেষ্টা করেছে, কারণ তারা জানে যদি সীমান্তে কাঁটাতার দেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে তারা টাকা খেয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে ঢোকাতে পারবে না। পরবর্তীকালে বিএসএফ আসরে নামে। 8ই জুন হাই ভোল্টেজ একটি মিটিং কন্ডাক্ট করা হয়, যেখানে বিজিবি এবং বিএসএফ এর পক্ষ থেকে টপ মোস্ট অফিসিয়ালরা সেই মিটিং এ পার্টিসিপেট করবে। আর সেই মিটিং এর আগেই কালকে মুর্শিদাবাদ থেকে 17 জন বাংলাদেশিকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। অর্থাৎ ঘরের ছেলে ঘরে ফিরে যাও। তোমরা বুঝতেই পারোনি তোমরা কাদের বিপক্ষে লড়ছো। তোমরা ভারতীয় বিএসএফ কে তোমরা ইট ছুটছো। তোমরা জানোই না এই বিএসএফ বা ভারতীয় সেনা পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনা। তাদের বিপক্ষে রুখে দাঁড়ানোর ক্ষমতা বাংলাদেশের মতো ছোট্ট পুচকে রাষ্ট্রের যে নেই, তা তারা জেনেও এই ধরনের সাহসী পদক্ষেপ ক্রমাগত করছিল। যেই সাহসী পদক্ষেপের দিন শেষ, বিএসএফ এত বাধা বিপত্তি সত্ত্বেও 17 জন বাংলাদেশিকে মুর্শিদাবাদের সীমান্ত দিয়ে তাদের দেশে পাঠিয়ে দেয়। অর্থাৎ শুভেন্দু অধিকারী যেটি চেয়েছিলেন ঠিক সেরকম ভাবে অ্যাকশন এক্ষেত্রে বিএসএফ কিন্তু নিয়েছে। এবং ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, জাল প্যান কার্ড, এই সকল দিন শেষ। ডিরেক্ট অ্যাকশন, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। জেলে থেকেও ভারতীয় সম্পদ নষ্টের কোনো অধিকার তোমাদের নেই, তা বিএসএফ স্পষ্ট কালকে বুঝিয়ে দিয়েছে। 17 জন এতদিন হোল্ডিং সেন্টারে ছিল। এই হোল্ডিং সেন্টার তৈরি হয়েছিল রোশনবাগ বিএসএফ ক্যাম্প এর ধারে কাছে। কালকে এই ক্যাম্পে হস্তান্তর করা হয় এবং কোন সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয়েছে তা কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তা কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি। গত শুক্রবার মালদার ইংলিশ বাজারে হোল্ডিং সেন্টার থেকে এর আগে 9 জন অনুপ্রবেশকারীকে কিন্তু বাংলাদেশে পুশব্যাক করা হয়। অর্থাৎ যতই বিরোধিতা আসুক বিএসএফ এর কাজ কিন্তু ক্রমাগত চালাচ্ছে। হোল্ডিং সেন্টারে আরো 9 জন এই বাংলাদেশি এতদিন অবধি বন্দী ছিল, যাদেরকেও পুশব্যাক করা হয়েছে বলে বিএসএফ মারফত পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার রাতে যাদের ফেরত পাঠানো হলো তাদের মধ্যে অন্যতম হলো শহীদুল ইসলাম। 26শে মে গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ মহেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। শহীদুল নিজে বলেছেন তিনি বাংলাদেশের বাসিন্দা এবং 1 বছর আগে দালাল মারফত ভারতবর্ষে আসেন এবং তৃণমূলের সৌজন্যে তারা জাল আধার কার্ড, ভোটার কার্ড, পৃথিবীর যত জাল সার্টিফিকেট হয় তিনি জোগাড় করে ফেলেন। এরপর সুতি থানার মহেন্দ্রপুর এলাকার তরুণী বিবিকে তিনি বিয়ে করে বসেন। একই স্ক্রিপ্ট, বাংলাদেশিরা ভারতবর্ষে আসছে, গ্রামগঞ্জে ঘুরছে, গ্রামগঞ্জের কিছু দুস্থ গরিব মহিলা বা মেয়ে তাদেরকে পটিয়ে পাটিয়ে বিয়ে করছে এবং তারা ভাবছে যদি ভারতীয় কোনো নাগরিককে বিয়ে করতে পারে তাহলেই তারা ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছে। বিহার নির্বাচনের সময় একই রকম কথা কিন্তু অমিত শাহ বলেছিলেন যে ভারত ক্রমাগত জাতীয় সুরক্ষার ক্ষেত্রে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, কারণ এই সকল বাংলাদেশিরা শুধু ভারতবর্ষে আসতে তা নয়, তারা ভারতের মহিলাদের বিয়ে করে নিজেদের নাগরিকত্বকে ভারতীয় হিসাবে প্রমাণ করার চেষ্টা কিন্তু করে যাচ্ছে। বাংলাদেশের শিবগঞ্জের কালীপুর এলাকার বাসিন্দা এই পার্টিকুলারলি শহীদুল, যিনি পুরনো যে নাম তার সেই সাকিনেই ফিরে যাবেন তিনি কিন্তু বলেছেন ক্যামেরার সামনে। এছাড়া ঈদের আগে গভীর রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার সময় পুলিশের জালে ধরা পড়েন আরো 7 বাংলাদেশি। ধৃতদের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকায়। তারা কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করছিলেন এবং ঈদের আগে বিতপুর হয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ধরে নেয়। তারপর হোল্ডিং সেন্টারে জায়গা পায় এবং 7 জনও পুশব্যাকের সৌজন্যে এখন বাংলাদেশে। শনিবার লালগোলা থেকে আরো 2 জন বাংলাদেশিকে আটক করা হয়।
ঘটনাচক্রে সমস্ত কিছুই কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। লালগোলা বলুন, নিমতা বলুন, আমাদের বাংলা যেন বাংলাদেশিদের একটি সেফ হাউস হিসাবে এতদিন তৈরি করা হয়েছিল মমতা ব্যানার্জির সরকারের সৌজন্যে। এছাড়া বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে। লালকেল্লার পদ্মা ভবনের পাশাপাশি আরো হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট প্রক্রিয়া সম্পূর্ণ নির্বিঘ্নে শেষ করার জন্য বিএসএফ এবং পশ্চিমবঙ্গ সরকার একত্রে কাজ করছে, তা কিন্তু পরিষ্কার। পাশাপাশি এই যে পার্টিকুলার অরাজকতা সীমান্তে তৈরি হচ্ছে, সেই পুরো বিষয়ে কিন্তু বিএসএফ অত্যন্ত তৎপর। বিএসএফ পরিষ্কারভাবে এই সকল বাংলাদেশি যারা অবৈধ তাদের তো ফেরত পাঠাচ্ছে, উল্টে একাধিক ড্রাগ জোন যেখানে কাঁটাতার দেওয়া সম্ভব নয় সেখানেও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে 600 কিলোমিটার জায়গা এরকম আছে যেখানে ড্রাগ জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে, যেখানে কাঁটাতার দেওয়া সম্ভব নয়। নদী, জলাশয়, পাথুরে ভূমি, জঙ্গল, অবস্থা এমনই যেখানে সূর্য রশ্মি মাটি অবধি পৌঁছায় না, ফলে এই জায়গাটি অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। দালালরা বেসিক্যালি সেই জায়গাটিকেই কাজে লাগানোর চেষ্টা করছে, তা কিন্তু পরিষ্কার। ফলে সেই জায়গাতে থার্মাল ডিটেকশন লাগানো হচ্ছে। ফলে কোনো অবস্থায় যদি কোনো মুভমেন্ট ওই জায়গায় তৈরি হয় তাহলে বিএসএফ এর মনিটরে কিন্তু সেটি ধরা পড়বে। রেডিয়েশন ওরিয়েন্টেড একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে কোনো অবস্থায় যদি ওই জায়গায় কোনো অবৈধ অনুপ্রবেশকারী দালাল মারফত ভারতে ঢোকার চেষ্টা করে তাহলে কিন্তু তার ছবি বিএসএফ এর ক্যামেরায় উঠে যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে যে অবৈধ অনুপ্রবেশকারী ব্যবসা দিনের পর দিন চলতো, সেই ব্যবসা শেষ করার পদক্ষেপ এখানে বিএসএফ এর পক্ষ থেকে নেওয়া হচ্ছে, যা জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, অমিত শাহ কিন্তু একটি হাই ভোল্টেজ কমিটিও তৈরি করেছেন। অর্থাৎ সীমান্ত পার্শ্ববর্তী এলাকায় কোনো ধরনের অবৈধ কাজকর্ম যেন না হয় সেই কমিটি যেমন দেখবে, একই সঙ্গে বিএসএফ এর কাঁটাতার দেওয়ার কাজকে শেষ করার কথা ভাবা হবে। অন্যদিকে বর্ডার গার্ড অফ বাংলাদেশের যে বারবারন্ত সেটাকে কিভাবে শেষ করা যায় তাও কিন্তু এই কমিটি একটি রিপোর্ট পেশ করবে। ভারত চাইলেই কিন্তু এখানে অনেক কিছু বাংলাদেশের বিপক্ষে করতে পারে, কিন্তু ধীরে চলো নীতি নিয়ে ভারত বাংলাদেশকে যেভাবে তিলে তিলে এই পার্টিকুলার ইস্যুতে শেষ করছে সেটাও কিন্তু সাম্প্রতিক সময় সব থেকে বড় দৃষ্টান্ত হয়ে থেকে যাচ্ছে। ভারত কখনোই চায় না বাংলাদেশের সঙ্গে সংঘাতে জড়াতে, কিন্তু যে বাংলাদেশ দিনের পর দিন ভারতের দয়া দাক্ষিণ্যে বেঁচে আছে, সেই বাংলাদেশ যখন ভারতের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সীমান্ত নিয়ে, তখন কিন্তু ভারতকে দয়াশীলতা দেখালে হবে না, তা ভারত বুঝেছে। এবং বুঝেছে বলেই বিএসএফ এই ধরনের করা অ্যাকশনে ক্রমাগত ঝাঁপাচ্ছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে